আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ অধ্যায়। তোমরা ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। অধ্যায়ের নাম হলো শক্তির রূপান্তর। কিভাবে এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত দেখব। ছক সমাধান সহ তোমাদেরকে দিব, সাথে অনুশীলন সমাধানও তোমরা পাবে। চলো আমরা এখান থেকে দেখে নিই। পূর্ববর্তী শ্রেণীগুলোতে আমরা শক্তির ধারণা ও এর বিভিন্ন রূপ সম্পর্কে জেনেছি। এই শ্রেণীতে আমরা শক্তির রূপান্তর সম্পর্কে জানব। মানে আগে আমরা যে ক্লাসগুলোতে পড়তাম সেখানে আমরা শক্তি দেখেছি, বিভিন্ন রকম শক্তি, কিন্তু এখন যে এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় সেটা আমরা দেখব। শক্তি হলো কাজ করার সামর্থ্য, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখবেন নিজের বইয়ের মধ্যে। শক্তি হলো কাজ করার সামর্থ্য। খেলাধুলা থেকে শুরু করে গৃহস্থলীর যন্ত্রপাতি ব্যবহার করা পর্যন্ত সমস্ত ক্রিয়াকলাপের জন্য এটি অপরিহার্য। মানে শক্তি তোমার যে কোনো জায়গায় লাগবে। শক্তি ছাড়া কোনো বস্তু নড়াচড়া করে না। তাহলে শক্তি ছাড়া কি হয় না, কোনো বস্তু নড়াচড়া করে না বা বস্তুটি কাজ সম্পাদন করে না, কোনো না কোনো শক্তি ওকে দিতেই হবে, এরপরে ও ওর কাজটা করবে। এই অধ্যায়ে আমরা শক্তির রূপান্তর ও শক্তি সঞ্চালন সম্পর্কে জানব। প্রথমত, বিভিন্ন ঘটনা ও কাজের শক্তির রূপান্তর। চতুর্থ শ্রেণীতে আমরা শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে জেনেছি। শক্তির রূপগুলো হলো তাপ শক্তি, আলো শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, গতিশক্তি ও স্থিতি শক্তি। শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। তাহলে আমরা অনেকগুলো শক্তি সম্পর্কে দেখলাম। কোনোটা হলো তাপ শক্তি, কোনোটা হলো আলোক শক্তি, কোনোটা হলো বিদ্যুৎ শক্তি, কোনোটা হলো শব্দ শক্তি, কোনোটা হলো রাসায়নিক শক্তি, কোনোটা গতিশক্তি, কোনোটা স্থিতি শক্তি। প্রতিটা নিয়ে আমরা আলাদা আলাদা করে আলোচনা করব এবং এই শক্তিগুলো একটা থেকে অন্যটাতে যে রূপান্তরিত হয় সেটাই আমরা মূলত এই অধ্যায়ে জানব। শক্তির রূপের এই পরিবর্তনই হলো শক্তির রূপান্তর। এই যে একটা শক্তি আরেকটা শক্তিতে রূপান্তরিত হয়, এটাই আসলে মূলত শক্তির রূপান্তর। শক্তির রূপান্তর কিভাবে ঘটে? প্রথমে দেখো কাজ, শক্তির রূপান্তর পর্যবেক্ষণ। আমরা এখানের মধ্যে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। ছবির মধ্যে দেখো ওরা খেলাধুলা করছে, লাফালাফি করছে। তারপর দেখো এখানের মধ্যে ধানের নিয়ে কাজ করছে। আলো শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি হচ্ছে। এই বিদ্যুৎ শক্তি আবার ঘরের বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। তারপর দেখো এখানে এই যে মেঘ, সূর্য থেকে গাছগুলো আলো শোষণ করে। তারপরে খাবার যে আমরা রান্না করি সেই বিষয়গুলো। টিভি দেখার মধ্যে বিদ্যুৎ শক্তির অপচয় হয়। টিভি দেখার মাধ্যমে আমরা বিদ্যুৎ শক্তি ব্যবহার করি। প্রথমে আমাদেরকে অনেকগুলো চিত্র দিয়েছে, 6টা, যা করতে হবে। প্রথমে আমাদেরকে বলেছে উপরের ছবিগুলো সূর্য থেকে পাওয়া শক্তির বিভিন্ন রূপান্তর ভালোভাবে লক্ষ্য করি। 2 নম্বরে, ছবির ক্রমিক নাম্বার অনুসারে ছবির রূপ ধারণা চিত্রে লেখো। প্রথমত সূর্য আর প্রথম ছবির মধ্যে কি আছে সেটা আমরা দেখব। প্রথম চিত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম, শিশুরা দৌড়ঝাঁপ বা খেলাধুলা করছে। এতে কি হচ্ছে? রাসায়নিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। শরীরের রাসায়নিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। 2 নম্বর দেখি, ধান মাড়াইয়ের কাজ চলছে। তাহলে একজন ব্যক্তি এখানে ধান মাড়াই করছে। আমি কিন্তু তোমাদেরকে বক্সের সমাধানটা দিব, একটু ধৈর্য ধরো, আগে ছবিগুলো আমরা ব্যাখ্যা করে নিই। এখানে মানুষ শরীরের রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আমরা পরের ছবিতে যেটা দেখলাম, রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে। পরবর্তীতে সোলার প্যানেল, সূর্যের আলো সোলার প্যানেলে পড়ছে, এতে সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। পাশের যে ছবিটা আমি তোমাদেরকে বললাম 3 নম্বরে, এখানে কি হচ্ছে? সূর্যের যে শক্তি সৌরশক্তিটা কি হচ্ছে? বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। চিত্র 4-এর মধ্যেও সেম বিষয়গুলো হচ্ছে, এগুলো তোমরা বুঝবা, এগুলো তো লেখার প্রয়োজন নাই, লিখতে হবে এই অংশটা। আমাদেরকে এখানে কি বললো? এই যে সূর্যর মাঝখানে যে আমাদেরকে 6টা ছবি আছে, এই 6টা ছবি কি কি হচ্ছে সেটা আমাদের লিখতে হবে। প্রথমে ছবির মধ্যে যে ধারাবাহিকতা আছে, কেন্দ্রে আছে সূর্য, মানে মাঝখানে এখানে আছে কি? মাঝখানে আছে সূর্য। প্রথম ছবিতে আলোক শক্তি, সূর্য থেকে সরাসরি আলো। পরেরটাতে তাপ শক্তি, সূর্য থেকে সরাসরি তাপ। পরেরটা হলো বিদ্যুৎ শক্তি। এইভাবে তোমরা শুধু এই কালো অংশটা লিখবে। পরেরটা বিদ্যুৎ শক্তি, এরপরটা রাসায়নিক শক্তি, এরপরটা খাদ্যের শক্তি বা রাসায়নিক শক্তি, আর পরেরটা হলো গতিশক্তি। তো এই যে বিষয়গুলো আছে এগুলো তোমরা একটু ধারাবাহিকভাবে লিখবে। সারসংক্ষেপ, সূর্য আমাদের শক্তির প্রধান উৎস। শক্তির বিভিন্ন রূপ রয়েছে। সূর্য থেকে পাওয়া যায় সৌরশক্তি। আমরা সূর্য থেকে কি পাই? সৌরশক্তি পাই। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। আমরা সরাসরি আলো ও তাপ হিসেবে সৌরশক্তিকে ব্যবহার করি। এই শক্তি আবার গতিশক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত হতে পারে। দৈনন্দিন বিভিন্ন ঘটনা ও কাজ শক্তির রূপান্তর
সম্পর্কে আরও কিছু জানি। শক্তির রূপান্তর হচ্ছে শক্তির এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তনের প্রক্রিয়া। এই ধরনের প্রক্রিয়া আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই ঘটে, ফলে আমরা বিভিন্ন কাজ খুব সহজে করতে পারি। চলো আমরা আমাদের বাড়ি ও পরিচিত পরিবেশ শক্তির রূপান্তরের কিছু ঘটনা সম্পর্কে জানি, মানে আমাদের আশেপাশে ঘটে এরকম কিছু আমরা জানি। প্রথমটা হলো বিদ্যুৎ শক্তি ইস্ত্রি। শক্তির রূপান্তর বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তিতে এটি রূপান্তরিত হচ্ছে। যেমন এখানের মধ্যে বিদ্যুৎ আসে এই লাইন দিয়ে, এবং এটা কি হচ্ছে এখানে নিচে গরম হয়ে যায়, এটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে কাপড় ইস্ত্রি করার সময় বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, ফলে ইস্ত্রি দিয়ে তাপ ও চাপ এর সাহায্যে কাপড় ভাঁজকে মুছে ফেলা যায়। পরে আছে বৈদ্যুতিক পাখা। শক্তির রূপান্তর বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বৈদ্যুতিক শক্তি একটি বৈদ্যুতিক পাখার মাধ্যমে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, যার ফলে পাখা ঘুরে। এতে ঘরের চারপাশ বায়ু চলাচল করে, এটি শীতল অবস্থা তৈরি হয়। যান্ত্রিক শক্তি হলো কোনো বস্তুর স্থিতি শক্তি ও গতিশক্তির যোগফল। এই বস্তুর অবস্থান এবং গতি উভয়ের কারণে যে শক্তি থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। পরে আছে ব্যাটারি। শক্তির রূপান্তর রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ, আলোক শক্তি ও তাপ শক্তি। যেমন ব্যাটারি রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। যেমন এই ব্যাটারি থেকে এখানে আছে রাসায়নিক শক্তি, এটা থেকে আলো জ্বলছে, তাহলে এটা কি হচ্ছে, আলো জ্বলার কারণ হলো এটা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। পরবর্তীকালে বৈদ্যুতিক শক্তি বাল্বের মাধ্যমে আলোকিত এবং কলিং বেলের মাধ্যমে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এই ব্যাটারির মাধ্যমে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়, আলোক শক্তিতে করা যায় এবং শব্দ শক্তিতে রূপান্তরিত করা যায়। বৈদ্যুতিক বাতি। শক্তির রূপান্তর বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি ও তাপ শক্তি। বৈদ্যুতিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের ঘর আলোকিত করে। এই প্রক্রিয়ায় কিছু শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। যেমন বৈদ্যুতিক শক্তিতে আমরা কি করি, লাইট জ্বালাই, লাইট জ্বালালে ঘর আলোকিত হয়, এবং এটা আবার এই আলোই আবার তাপ শক্তিতেও রূপান্তরিত হয়, কারণ বেশিক্ষণ লাইট জ্বলে দেখবা ঘর গরম হয়ে গেছে। সোলার প্যানেল। শক্তির রূপান্তর সৌরশক্তি, মানে সূর্য থেকে তাপ নিয়ে সেটা বিদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। সৌরশক্তি সোলার প্যানেল। সৌরশক্তি সোলার প্যানেলের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। চুলায় রান্না। শক্তির রূপান্তর রাসায়নিক শক্তি, যেমন কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল, এগুলো তাপ শক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। কয়লা, প্রাকৃতিক গ্যাস ও তেল জাতীয় পদার্থে থাকা রাসায়নিক শক্তি চুলার মাধ্যমে তাপ শক্তিতে রূপান্তরিত হয়, ফলে আমরা তাপ শক্তি ব্যবহার করে রান্না করতে পারি। এই যেমন এখানে টেলিভিশন। শক্তির রূপান্তর বৈদ্যুতিক শক্তিকে আলোক শক্তি ও শব্দ শক্তিতে রূপান্তর করে। টেলিভিশনে বৈদ্যুতিক শক্তি আলোক শক্তি এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। আলোক শক্তির মাধ্যমে আমরা ছবি দেখতে পাই, শব্দ শক্তির মাধ্যমে আমরা কথা, গান ও অন্যান্য শব্দ শুনতে পারি। কাজ। শক্তির রূপান্তর প্রক্রিয়া। কাজ হলো শক্তির রূপান্তরের পরীক্ষা যা প্রয়োজন। একটি টর্চ লাইট, ব্যাটারি, বৈদ্যুতিক তার এবং একটি বাল্ব প্রয়োজন। যা করতে হবে, প্রথমে ব্যাটারির দুপাশে তার যুক্ত করি। আমরা এই ব্যাটারির দুই পাশে কী করলাম, তার যুক্ত করলাম। ব্যাটারিতে যুক্ত তার একটা ছোট বাল্বের সাথে সংযুক্ত করে এই বাল্বের সাথে আমরা কী করলাম, এই তারটা সংযুক্ত করলাম এবং কি ঘটে তা পর্যবেক্ষণ করি। কি ঘটে, লাইটটা জ্বলতেছে। কিছুক্ষণ পর ব্যাটারি থেকে তারের সংযোগে বিচ্ছিন্ন করে বাল্বটি হাতে স্পর্শ করে দেখবা এই যে লাইটটা জ্বললো, তাহলে লাইটটা কিছু গরম হবে। এটা যখন তারটা এখান থেকে যখন খুলে ফেলবা, তাহলে হাত দিয়ে ধরলে দেখবা যে লাইটটা একটু গরম হয়ে আছে। ফলাফল আমরা পর্যবেক্ষণ করলাম যে ব্যাটারির দু প্রান্তে যুক্ত করা বাল্বের সাথে যুক্ত করার পর বাল্বটি জ্বলে উঠল। বাল্বটি হাত দিয়ে স্পর্শ করলে গরম অনুভূত হয়। নিচের ফাঁকা ঘরগুলোতে এই পরীক্ষার শক্তি রূপান্তরের ধাপগুলো আমরা লিখি। আমরা এখানে ধাপগুলো লিখব। প্রথম ঘরে লিখবা রাসায়নিক শক্তি মানে ব্যাটারি। প্রথম ঘরে কি লিখবা, রাসায়নিক শক্তি মানে ব্যাটারি। পরবর্তী ঘরে লিখবা এটা বিদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী ঘরে এখানে কি লিখবো, বিদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। বিদ্যুতিক শক্তি থেকে এটা দুই ধরনের শক্তিতে রূপান্তরিত হয়, একটা হলো আলোক শক্তি, একটা তাপ শক্তি। তাহলে আরেকটা হলো আলোক শক্তি, একটা হলো তাপ শক্তি। এই যে বিষয়টা আছে এটাই এখানে সিকোয়েন্স করে তোমরা সুন্দর করে লিখবে। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কষ্ট হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। সারসংক্ষেপ, শক্তির রূপান্তরের পরীক্ষাটিতে ব্যাটারিতে থাকা রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়ে বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয়। এই শক্তি পরবর্তীতে আলোক শক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়।
তাপ সঞ্চালনের বিভিন্ন উপায়, মানে তাপ যে সঞ্চালন হয় এটার বিভিন্ন উপায়গুলো আমরা দেখব। এর পূর্বে তো আমরা আলোচনা করেছি ওইগুলো। প্রথমে দেখো তাপ কিভাবে সঞ্চালিত হয়। তাপ সব সময় গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় সঞ্চালিত হয়। তাপের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার প্রক্রিয়াই হলো তাপ সঞ্চালন। মানে একটা তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটাই হলো কি তাপ সঞ্চালন। এটা খুবই গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখবে, এটা পরীক্ষায় আসতে পারে। যেমন আমরা যখন গরম চায়ের কাপ ধরি তখন কাপের তাপ হাতে অনুভব করি। চুলার ওপর হাঁড়ি পানিতে তাপ দিলে নিচের পানি উপরে উঠে আসে। যেমন চুলার মধ্যে আমরা যে হাঁড়িতে তাপ দিই তখন দেখব যে পানিগুলো উপরে উঠে আসতেছে। আবার রোদে দাঁড়ালে শরীরের গরম অনুভূত করি। এই সব কিছুই তাপ সঞ্চালনের বিভিন্ন উপায়। তাপ এক স্থান হতে অন্য স্থানে যেতে কখনো কোনো বস্তু বা মাধ্যম লাগে, আবার কখনো কোনো মাধ্যম লাগে না। কাজ বিভিন্ন উপায়ে তাপ সঞ্চালনের পর্যবেক্ষণ। পরীক্ষণ 1, পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন। যা প্রয়োজন: একটি ধাতব চামচ প্রয়োজন, এখানে একটি কাপ প্রয়োজন, এই কাপ নিলাম। গরম পানি প্রয়োজন, ভিতরে গরম পানি নিলাম, বাষ্প উঠতেছে এখানের মধ্যে। কিছু মোম নিলাম বা ছোট মোমবাতির টুকরা নিলাম, আমরা মোমবাতির টুকরা নিলাম। এই যে এখানে মোমবাতির টুকরাটা একটা শক্ত টুকরা এখানে বসালাম। যা করতে হবে, ধাতব চামচ এক প্রান্তে মোমের ছোট টুকরাটি লাগাই। এখানের মধ্যে আমরা কি করলাম, মোমের টুকরাটা লাগালাম, শক্ত করে সুন্দর করে মোমের টুকরাটা এখানে লাগালাম। চামচটির অন্য প্রান্ত গরম পানির মধ্যে ডুবিয়ে রাখি। তো চামচের এই যে এক প্রান্ত আছে এটা আমরা গরম পানির ভিতর দিলাম। কিছুক্ষণ পর মোমের অবস্থা পর্যবেক্ষণ করি, দেখব যে এই যে এখানে পানিগুলো গরম, তাই চামচটাও আস্তে আস্তে গরম হবে, এই গরমটা এখানেও আসবে। আর আমরা জানি হালকা গরম হলে কি হয়, মোম গলতে শুরু করে। 4 নম্বর, পর্যবেক্ষণের আলোকে নিচের ছকটি পূরণ করি। তো এখানের মধ্যে পর্যবেক্ষণে কি হচ্ছে, পরীক্ষণটি শিক্ষকের সহায়তা নিয়ে করি। ধাতব চামচের প্রান্তে লাগানো মোমটি গলে গিয়েছে না স্বাভাবিক আছে, যদি গলে গিয়ে থাকে তাহলে কেন এমন হলো, দলে আলোচনা করে মতামত লিখি। তাহলে আমরা পরীক্ষণটা করলাম, পরীক্ষণের যে ধাপগুলো আমরা এখানে ধাপগুলো দিলাম, পর্যবেক্ষণও করলাম। চামচের প্রান্তে লাগানো মোম গলে যায়, এটা আমরা পর্যবেক্ষণ করছি। পর্যবেক্ষণটার উত্তর আমরা এখন এখানে দিব যে আসলে কি হইল। হ্যাঁ, মোমটি গলে গেছে, কারণ গরম পানির তাপ ধাতব চামচের মাধ্যমে অন্য প্রান্তে পৌঁছে যায়, এই তাপ মোমকে গলিয়ে দেয়। তাহলে এই যে উত্তরটা আছে এটা তোমরা কোথায় লিখবে, এটা তোমরা এই বক্সে লিখবে। সার সংক্ষেপ: কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালন হলো পরিবহন। কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে যদি তাপ যায় এটাকে কি বলে, পরিবহন বলে। পর্যবেক্ষণ 1, এই তাপ গরম পানি থেকে ধাতব চামচের মধ্যে সঞ্চালিত হয়ে মোমকে গলিয়েছে। পরবর্তীতে আমরা যদি দেখি তাপ সঞ্চালনের পরিবহন পদ্ধতি সম্পর্কে আরও কিছু জানি। পরিবহন: কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালিত হয় পরিবহন পদ্ধতিতে। গরম পানিতে ধাতব চামচ রাখার বিষয়টি নিয়ে ভাবি। খুব তাড়াতাড়ি চামচের হাতল গরম হয়ে ওঠে, এই ক্ষেত্রে গরম পানি থেকে তাপ সঞ্চালিত হয়ে চামচের গরম অংশে থেকে ঠান্ডা অংশে সঞ্চালিত হয়। চামচ তাপের পরিবাহী হিসেবে কাজ করে। পরিবহন পদ্ধতিতে পদার্থের অণুগুলো তাদের নিজস্ব স্থান পরিবর্তন করে না। পদার্থের অণুগুলো স্পন্দনের মাধ্যমে এক অণু তার পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে। মানে একটাকে, যেমন চামিচের এইখানে যদি তাপ লাগে তাহলে সেটা আস্তে 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 পরিবহিত হতে হতে উপরে চলে আসে। এর ফলে পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয়। পরীক্ষণ 2, পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালন। যা প্রয়োজন: একটি স্বচ্ছ বড় বিকার, এই যে আমরা একটা বিকার নিলাম, এটা পানি দরকার, ভিতরে পানি নিলাম। এরপরে দানাদার রং দরকার, ভিতরে দানাদার রং রাখলাম, এবং মোমবাতি বা বার্নার প্রয়োজন, তো আমরা মোমবাতি নিলাম। যা করতে হবে: 1 নাম্বার, বিকারটিতে ঠান্ডা পানি ঢালি, আমরা বিকারে কি করব, ঠান্ডা পানি ঢালবো। 2 নাম্বার, বিকারের মধ্যে পানিতে দানাদার রং রাখি যাতে রং পানির তলায় জমা হয়। আমরা রং রাখলাম, এটা পানির তলায় চলে গেছে। 3 নাম্বার, বিকারটিতে সাবধানে মোমবাতি বা বার্নারের উপর রেখে তাপ দিই, মানে আস্তে আস্তে আমরা কি করলাম, কোনো একটা বার্নার শেডের উপর রেখে আমরা এটাতে কি করলাম, আস্তে আস্তে তাপ দিতে শুরু করলাম। 4 নাম্বার, বিকারে রঙিন পানি গতিবিধি লক্ষ্য করি, এই যে পানিগুলো আস্তে আস্তে যে ভিতরের যে রংটা ছিল এটা যে গলা শুরু করবে সেটা আমরা লক্ষ্য করব। পর্যবেক্ষণের আলোকে নিচের ছকটি পূরণ করি। পরীক্ষণটি শিক্ষকের সহায়তা নিয়ে করি। বিকারের ওপর দিয়ে পানিতে রং দেখা যাচ্ছে কি,
যদি দেখা যায় কেন এমন হলো তা দলে আলোচনা করে মতামত দেয়। তো আমরা এখানে মতামতটা দিব। আমাদের পরবর্তীটা পরীক্ষণ 2-এর মধ্যে, পরীক্ষণ 2-এর পর্যবেক্ষণে আমরা কি দেখলাম, কিছুক্ষণ পর দেখা যায় রঙিন পানি নিচে থেকে উপরের দিকে উঠছে এবং ঘুরে ঘুরে ছড়িয়ে পড়ছে। তো তুমি এখানে উত্তরটা কি লিখবে? হ্যাঁ, উপরের পানিতে রং দেখা যায়, কারণ নিচের পানি গরম হয়ে হালকা হয়ে উপরে উঠে যায় এবং ঠান্ডা পানি নিচে নেমে আসে। এই ঘূর্ণয়নের মাধ্যমে রং পুরো পানিতে ছড়িয়ে পড়ে। তো তাহলে আমরা এটা সুন্দর করে এখানে লিখব। সারসংক্ষেপ: তরল মাধ্যমে তাপ পরিচালন পদ্ধতিতে সঞ্চালিত হয়। পরীক্ষণ 2-এ এই তাপ বিকারের নিচ থেকে পানির মাধ্যমে জারের সর্বত্র সঞ্চালিত হয়েছে। তো এটার মধ্যে সুন্দর করে এটা তোমরা লিখে ফেলতে পারবে। তাপ সঞ্চালনের পরিচালন পদ্ধতি সম্পর্কে আরও কিছু জানি। পরিচালন: তরল ও বায়বীয় পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিচালন পদ্ধতিতে সঞ্চালিত হয়। আমরা যখন একটি পাত্রে পানি গরম করি তখন নিচে থেকে পানি উপরের দিকে উঠে আসে। পাত্রের উপরের দিকে শীতল পানি নিচে নেমে আসে। মানে কি হয়, তুমি যখন কোনো একটা কিছুতে পানি রাখো তো আস্তে আস্তে গরম দিচ্ছ, তার মানে নিচের পানিগুলো গরম হচ্ছে, গরম হওয়ার কারণে পানিগুলো হালকা হয়ে যায় এবং সেগুলো উপরে উঠে আসে, আর নিচের যে উপরের যে ঠান্ডা পানি আছে এগুলো নিচে নেমে আসে। তো তখন এই যে ঘূর্ণায়নের কারণে যে কোনো কিছু আসলে গরম পানিতে মিক্স হয়ে যায়, ফলে পানির একটি বৃত্তাকার গতিপথ সৃষ্টি হয়। এভাবে তাপ পানির সর্বত্র ছড়িয়ে পড়ে। পরিচালন পদ্ধতিতে তাপ কোনো পদার্থের অণুগুলোর চলাচলের দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতলতম অংশে সঞ্চারিত হয়। পরীক্ষণ 3: বিকার পদ্ধতিতে তাপ সঞ্চালন। যা প্রয়োজন: একটি পানির পাত্র, থার্মোমিটার, একটি বৈদ্যুতিক বাল্ব প্রয়োজন। প্রথমে দেখো, এখন আমরা অন্য পদ্ধতিতে দেখব বিকার পদ্ধতিতে তাপ সঞ্চালনটা। প্রথমে যা করতে হবে, প্রথমে বলেছে পানির পাত্রে অল্প পরিমাণ পানি ঢালি। একটা পানির পাত্র নিলাম, সেখানে আমরা পানি ঢাললাম ভিতরে। 2 নম্বর, থার্মোমিটারে পানির তাপমাত্রা মাপবে। এখন থার্মোমিটার দিয়ে পানির তাপমাত্রা মাপবে, ঠিক আছে, তাপমাত্রা কত আছে সেটা দেখবে। 3 নম্বরে, পানি থেকে কিছুটা উপরে একটা বৈদ্যুতিক বাল্ব কিছুক্ষণ জ্বালিয়ে রাখে। এই যে এখানের মধ্যে কিছুক্ষণ উপরে বৈদ্যুতিক বাল্বটা জ্বালিয়ে রাখলে। 4, কিছুক্ষণ পর আবার পানির তাপমাত্রা মাপবে, এরপরে কিছুক্ষণ পর আবার পানির তাপমাত্রা মাপবে। পরীক্ষাটি শিক্ষকের সহায়তা নিয়ে করি। 5 নম্বরে বলেছে পর্যবেক্ষণের আলোকে নিচের ছকটি পূরণ করে। তুমি এবং তোমার বন্ধুরা যে দেখলা যে আসলে তাপমাত্রা কতটুকু হলো সেটা আলোচনা করবে। পাত্রের পানির তাপমাত্রা কেন ও কিভাবে বাড়লো দলে আলোচনা করে মতামত দিয়ে আমরা মতামতটা দেখব। তাহলে আমরা এখানের মধ্যে যে উত্তরটা লিখব, এটা প্রশ্ন ছিল, আমরা উত্তরটা দেখি। উত্তর: পানির পাত্রের তাপমাত্রা বেড়েছে কারণ উপরে রাখা বৈদ্যুতিক বাল্ব থেকে তাপ পানিতে পৌঁছেছে। এই তাপ বিকিরণ পদ্ধতিতে পানিতে এসেছে। বিকিরণে তাপ কোনো মাধ্যম ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। বাল্ব থেকে তাপশক্তি সরাসরি পানির দিকে এসেছে এবং পানির অণুগুলো সেই তাপ গ্রহণ করে দ্রুত চলতে শুরু করেছে, ফলে পানির তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই আনসারটা সুন্দর করে তোমরা এখানে লিখে ফেলবে। সারসংক্ষেপ: উৎস হতে কোনো মাধ্যম ছাড়া তাপ সঞ্চালন পদ্ধতি হলো বিকিরণ। বিকিরণ 3: এই বাল্ব হতে তাপ কোনো মাধ্যম ছাড়াই পানিতে সঞ্চালিত হয়েছে। তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি সম্পর্কে আরও কিছু জানি। বিকিরণ: তাপ যে প্রক্রিয়ায় কোনো উৎস হতে মাধ্যম ছাড়াই সঞ্চালিত হয় তাই বিকিরণ। আমরা সূর্যের আলোতে দাঁড়ালে উষ্ণতা অনুভব করি, কারণ সূর্যের তাপ শূন্য স্থানের মধ্যে দিয়ে বিকিরণ পদ্ধতিতে আমাদের কাছে এসেছে। তো এভাবে করে তোমরা সুন্দর করে এগুলো সমাধান করতে পারবে। 3 আছে কি, বিভিন্ন ঘটনা ও কাজে তাপ সঞ্চালন। আমরা প্রতিদিন জীবনে এমন অনেক কাজ করি যেখানে তাপ ব্যবহার হয়। কেউ যখন চুলায় রান্না করেন, কাপড় ইস্ত্রি করেন বা রোদে ধান শুকানো হয়, সবখানেই তাপের ব্যবহার দেখা যায়। রোদে রাখা ভেজা কাপড় গরম হয়ে শুকিয়ে যায়। আবার শীতের সকালে আগুন পোহাতে গিয়ে আমরা গরম অনুভব করি। এই সব ঘটনাই তাপ সঞ্চালনের ফল। আমাদের চারপাশে পরিচিত কাজ ও ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে তাপ কিভাবে সঞ্চালিত হয় তা আমরা সহজেই জানতে পারি। প্রথমত, বিভিন্ন কাজ বা ঘটনা কিভাবে তাপের সঞ্চালন ঘটে সেটা আমরা দেখব। কাজের মধ্যে বিভিন্ন ঘটনা ও কাজে তাপ সঞ্চালনের উপায়গুলো খুঁজে বের করো। যেমন এখানে চিত্র 1-এর মধ্যে দেখছি আমরা রোদের তাপ, কাপড়ে শোষণ হচ্ছে, এরপরে কাপড় শুকাচ্ছে, বিদ্যুতিক শক্তির মাধ্যমে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। 3 নম্বর দেখছি রোদের আগুন, যে আগুনের উষ্ণতা বা তাপ পোহাচ্ছে।
এরপরে তাপের কারণে পানি বাষ্প হয়ে উঠছে বা পানি গরম হচ্ছে। তো এই যে চিত্রগুলো আছে এই চিত্রগুলো আমরা বিষয়টা দেখব। 6 নম্বর চিত্রে আছে সেম আগের মতো ওই যে ধানের যে কাজগুলো করছে। এখানে আমাদেরকে কি বলেছে দেখো একটু, যা করতে হবে। উপরের ছবিগুলো ভালো করে পর্যবেক্ষণ করি। আমরা দেখলাম ছবিগুলোতে কি উপায় তাপ সঞ্চালন হচ্ছে ও এর পেছনের কারণগুলো নিয়ে চিন্তা করি। 3 নম্বরে পাশের সহপাঠীদের সাথে ছবিগুলো দেখানো তাপ সঞ্চালন পদ্ধতি নিয়ে আলোচনা করি। 4 নিচের ছকে ছবির ক্রমিক নাম্বার অনুযায়ী তাপ সঞ্চালনের পদ্ধতি ও তার কারণ লিখি। ছবির নাম্বার, তাপ সঞ্চালন পদ্ধতি এবং তার কারণ। প্রথমটাতে লিখতে পারো কাপড় শুকানোটা। তাপ সঞ্চালন পদ্ধতি হলো বিকিরণ পদ্ধতি, মাঝখানে কোনো মাধ্যম নাই, তাহলে এখানে কি লিখবা, এখানে লিখবে বিকিরণ পদ্ধতি। চিত্র 1 বিকিরণ পদ্ধতি। এবং কারণ হলো সূর্য থেকে তাপ কোনো মাধ্যম ছাড়াই কাপড়ে পৌঁছে ফলে কাপড় শুকায়। তাহলে কারণটা লিখবে কোথায়, কারণটা লিখবে তার পাশের ঘরে। চিত্র 2 এখানে কি হবে সেটা আমরা দেখব। চিত্র 2-এ ইস্ত্রি করা। তাপ সঞ্চালন পদ্ধতি হলো পরিবহন পদ্ধতি। কি পদ্ধতি, পরিবহন। তাহলে পদ্ধতিটা লিখবে এখানে সুন্দর করে, পরিবহন পদ্ধতি। পাশে হলো কারণ গরম ইস্ত্রির তাপ সরাসরি কাপড়ে পৌঁছে যায় কঠিনের মাধ্যমে। এটা হলো যে কি, কঠিনের মাধ্যমে পৌঁছে যায়, তো এটা হলো পরিবহন পদ্ধতি। কারণটা সুন্দর করে পাশের ঘরে লিখে ফেলবে, কারণটা পাশের ঘরে লিখবে। চিত্র 3-এর মধ্যে, চিত্র 3 আগুন পোহানো। এটা হলো বিকিরণ পদ্ধতি, কারণ আগুনের তাপ সরাসরি শরীরে আসে, কোনো মাধ্যম লাগে না। 4-এ লিখবা রান্না করা। তাপ সঞ্চালন পদ্ধতি বা প্রবাহন, কারণ পানির ভিতরে গরম অংশ উপরে ওঠে, ঠান্ডা অংশ নিচে নামে, এভাবে তাপ ছড়ায়। 5 নাম্বার চুলায় পানি গরম। এটাও প্রবাহন পদ্ধতি, কারণ পানির ভিতরে চলাচলের মাধ্যম তাপ চারিদিকে ছড়িয়ে পড়ে। 6 নম্বরটা দেখো। 6 নম্বর হলো, 6 নম্বর আমরা ছবিটা কি দেখেছিলাম, 6 নম্বর ছবি এটা। 6 নম্বর হলো বিকিরণ পদ্ধতি, কারণ সূর্যের তাপ সরাসরি জমিতে পড়ে, ধান শুকায়। তাহলে এটা মাটি বাদ দাও, ধান শুকায়। তাহলে আমরা সেটাই দেখলাম সেখানের মধ্যে। তো এইভাবে করে তোমরা এটা সুন্দর করে পূরণ করতে পারবে। এরপরে কি বলা হলো, সার সংক্ষেপ। আমাদের পরিচিত পরিবেশে বিভিন্ন ঘটনা ও কাজ, পরিবহন, পরিচলন ও বিকিরণ, এই 3টি পদ্ধতির কোনো না কোনো পদ্ধতিতে তাপের সঞ্চালন ঘটে। তাহলে তাপের সঞ্চালন মূলত এই 3 পদ্ধতিতেই ঘটে। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য স্টার চিহ্ন দিয়ে রাখবে। 4 নম্বর টপিকটা নিয়ে আলোচনা করব, 56 পৃষ্ঠার আলো সঞ্চালন। শক্তির একটি রূপ হলো আলো, যা আমাদের চারপাশে জগৎকে দেখতে সাহায্য করে। এটি বিভিন্ন উৎস থেকে আসে, যেমন তারা, সূর্য, বৈদ্যুতিক বাতি ইত্যাদি। এমনকি আমরা জোনাকি পোকা থেকে আলো পাই। আলো আমাদের চারপাশের পরিবেশ বুঝতে ও অনুভব করতে সহায়তা করে। প্রথমত, আলো কিভাবে সঞ্চালিত হয়। কাজ, আলো চলার পথ পর্যবেক্ষণ। দেখো এখানের মধ্যে যা প্রয়োজন, মোমবাতি প্রয়োজন একটা, 3টি শক্ত কাগজের টুকরা প্রয়োজন, যেগুলোর কেন্দ্র একই ব্যাসার্ধের ছিদ্র থাকবে। এরপরে যা করতে হবে, 1 নম্বরে শ্রেণীর সকল শিক্ষার্থী কয়েকটি দলে ভাগ হই। আমরা শ্রেণীর সকল শিক্ষার্থী কয়েকটা দলে ভাগ হব। 2 নম্বর কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ নিব। কাজের জন্য আমাদের যে প্রয়োজনীয় উপকরণগুলো সেগুলো নিব। 3 নম্বর প্রতিটি দল শিক্ষকের সহায়তায় টেবিলের ওপর একটি মোমবাতি জ্বালাই। আমরা টেবিলের ওপর একটা মোমবাতি জ্বালাবো। 4-এর মধ্যে মোমবাতির সামনে পরপর 3টি শক্ত কাগজের টুকরা রাখে। মোমবাতির সামনে পরপর 3টা শক্ত টুকরা রাখছি। 5 নম্বরে শক্ত কাগজের টুকরাগুলোর ছিদ্র যেন একই সরল রেখায় থাকে তা নিশ্চিত করে। এই যে এটা পুরো একই সরল রেখায় আছে, এটা নিশ্চিত করলাম আমরা। 6 মোমবাতির অপর প্রান্তে কোনো কাগজের টুকরা ছিদ্র দিয়ে আলো দেখার চেষ্টা করি। আমরা কি করবো, এখান থেকে আমরা আলো দেখার চেষ্টা করতেছি। 7 শক্ত কাগজের টুকরা একটু ডানে বামে সরিয়ে নেই, এতে শক্ত কাগজের টুকরাগুলোর ছিদ্র একই সরল রেখায় থাকবে না। এই একটু সরিয়ে নিলাম, একই সরল রেখায় নাই, এখান থেকে এদিকে আর নাই, উপরে ছিদ্র। 8 মোমবাতির অপর প্রান্ত থেকে মোমবাতির আলো দেখার চেষ্টা করি, এখন দেখা যাচ্ছে কিনা সেটা। 9-এর মধ্যে পর্যবেক্ষণের দুটিতেই কি ঘটে তা নিচের ছকে লিখি। পরীক্ষণ, যখন শক্ত কাগজের টুকরাগুলো ছিদ্রর একই সরল রেখায় রাখা হয় তখন কি ঘটেছে
যখন একই সরলরেখায় নাই তখন কি ঘটেছে সেটা আমরা লিখব। যখন শক্ত কাগজের টুকরাগুলো ছিদ্রের একই সরলরেখায় আছে তখন কি ঘটেছে দেখো, তখন মোমবাতির আলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তাহলে তুমি এখানে কি লিখবা এই ঘরের মধ্যে, মোমবাতির আলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। পরেরটা হলো যখন শক্ত কাগজের টুকরাগুলো ছিদ্রের একই সরলরেখায় থাকে না তখন মোমবাতির আলো দেখা যায় না। তখন কি হলো, মোমবাতির আলো দেখা যায় না, এটা হবে এটা। সারসংক্ষেপ, এই পরীক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারি আলো সব সময় সোজা পথে চলে। যখন মোমবাতি সামনে রাখা 3টি কাগজের ছিদ্র একই সরল রেখায় থাকে তখন আমরা মোমবাতির আলো পরিষ্কারভাবে দেখতে পাই, কিন্তু যখন কাগজের ছিদ্রগুলো একটু ডানে বামে সরিয়ে নেওয়া হয় তখন আর আলো দেখা যায় না। এটি প্রমাণ করে যে আলো সোজা পথে চলাচল করে। তাহলে এটাই প্রমাণ করে কি আলো সবসময় সোজা পথে চলাচল করে। আলোর সঞ্চালন সম্পর্কে আরও কিছু জানি। আলো হলো এক ধরনের শক্তি যা আমাদের চারপাশ দেখতে সাহায্য করে। আলো এক জায়গায় থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয়, আর এই সঞ্চালনের একটি প্রধান বৈশিষ্ট্য হলো সরল রেখায় চলে। তাহলে আলো সবসময় সরল রেখায় চলে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আলো সবসময় সোজা পথে চলে। এই মোমবাতিটি বা টর্চ জ্বালালে আলো সোজা পথে চোখে আসে এবং সামনে কোনো বস্তু রাখলে পেছনে ছায়া পড়ে। আলোর সঞ্চালনের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। সূর্যের আলো মহাকাশ পেরিয়ে পৃথিবীতে আসে। মহাকাশে কোনো বায়ু বা অন্য কোনো পদার্থ নেই, তবুও আলো আসে। একইভাবে আলো যখন কোনো মাধ্যম ছাড়া সঞ্চালিত হয় তখন তাকে বলে বিকিরণ পদ্ধতি। যদিও সূর্য আমাদের থেকে অনেক দূরে, বিকিরণ পদ্ধতিতে সূর্যের আলো সঞ্চালনের কারণেই আমরা সূর্যের আলো ও তাপ অনুভব করতে পারি। বিভিন্ন পদার্থের মধ্যে দিয়ে আলো সঞ্চালনের প্রক্রিয়া ভিন্নতা রয়েছে। 5 নম্বরের টপিকটি যদি দেখি আমরা, শক্তির যথাযথ ব্যবহার, পুনঃব্যবহার ও সংরক্ষণ। শক্তি কিভাবে সংরক্ষণ করা যায়? আমাদের চারপাশের পরিবেশে চলাফেরা, আলো জ্বালানো, রান্না করা, গাড়ি চালানো, যন্ত্র ব্যবহার সহ নানান কাজে শক্তির প্রয়োজন হয়। শক্তি ছাড়া দৈনন্দিন জীবনে কল্পনা করা যায় না। এই শক্তি কখনো বৈদ্যুৎ থেকে আসে, কখনো জ্বালানি থেকে আসে, আবার কখনো সূর্যের আলো থেকে পাওয়া যায়। কিন্তু আমরা যদি শক্তি অতিরিক্ত ব্যবহার করি কিংবা অপচয় করি তাহলে ভবিষ্যতে আমাদের জন্য শক্তির সংকট তৈরি হতে পারে। শক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা শক্তির অপচয় রোধ করে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারি। তাই আমাদের উচিত নিজেদের পরিবেশেই শক্তি সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলা। এসো জেনে নেই কিভাবে আমরা বাসা, বিদ্যালয় বা আশেপাশের পরিবেশ শক্তির যথার্থ ব্যবহার, পুনর্ব্যবহার ও সংরক্ষণ করতে পারি। আমরা কিভাবে শক্তির যথাযথ ব্যবহার, পুনঃব্যবহার ও সংরক্ষণ করতে পারি? কাজ, আমাদের দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার ক্ষেত্র খুঁজে বের করা, মানে আমরা কোন কোন ক্ষেত্রে শক্তি ব্যবহার করি, যা করতে হবে সহপাঠীদের সাথে আলোচনা করে শ্রেণীকক্ষ, বিদ্যালয়, বাড়ি ও অন্যান্য স্থানে কোন কোন কাজে কী কী শক্তির অপব্যবহার হয় তা চিহ্নিত করি এবং সার সংক্ষেপে উপায় লিখি। শক্তি, আমরা কোন শক্তি অপচয় করি, অপব্যবহার কীরকম, সার সংক্ষেপের উপায়গুলো আমরা লিখব। দেখো, প্রথমে তোমরা যেটা লিখবা, বৈদ্যুতিক শক্তি, অপ্রয়োজনে লাইট ফ্যান চালু রাখা, ব্যবহার শেষে সুইচ বন্ধ করে রাখা। তাহলে সংরক্ষণের উপায় কি? ব্যবহার শেষে আমরা সুইচটা বন্ধ করে রাখবো। 2, গ্যাস জ্বালানি, চুলা জ্বালিয়ে ফেলে রাখা, প্রয়োজন অনুযায়ী এটা আমরা ব্যবহার করব। পানির শক্তি, কল খোলা রেখে পানি অপচয়, ব্যবহার শেষে কল আমাদের বন্ধ রাখতে হবে। সূর্য শক্তি, ব্যবহার না করে অন্য শক্তির অপচয়, সৌরশক্তি ব্যবহার করে চাইলে আমরা সোলার প্যানেল লাগাতে পারি। জ্বালানি তেল, অপ্রয়োজনে গাড়ি চালানো, কম ব্যবহার করা, হাঁটা বা সাইকেল ব্যবহার করা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সার সংক্ষেপ, দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন রকম কাজ করার জন্য আলোক শক্তি, তাপ শক্তি, বৈদ্যুতিক শক্তি, যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদি ব্যবহার করে থাকি। শক্তির যথাযথ ও দায়িত্বশীল ব্যবহার করে শক্তির অপচয় কমিয়ে বা পুনর্ব্যবহার করে আমরা শক্তি সংরক্ষণ করতে পারি। শক্তির যথাযথ ব্যবহার, পুনর্ব্যবহার ও সংরক্ষণ সম্পর্কে আরও জানি। তো এখানের মধ্যে দেখো, এই যে লাইট আমরা অপব্যবহার করি, আলো আমরা এই আলোতে চাইলে পড়তে পারি। এরপর দেখো অপব্যবহারগুলো। শক্তি আমাদের জীবনে একটি অপরিহার্য অংশ। আমরা প্রতিদিন বাড়ি, বিদ্যালয়, কর্মক্ষেত্র, পরিবহন, বিনোদন ইত্যাদি ক্ষেত্রে শক্তির ব্যবহার করি। অনবায়নযোগ্য সম্পদ সীমিত।
এই জন্য শক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে ব্যবহারের জন্য শক্তি সংরক্ষণ করতে হবে। শক্তির পুনর্ব্যবহার মানে হলো একই শক্তি বারবার কাজে লাগানো অথবা এক কাজে ব্যবহৃত শক্তিকে আরও অন্য কাজে ব্যবহার করা। শক্তির পুনর্ব্যবহার করলে শক্তি সংরক্ষণ করা হয়, পরিবেশ দূষণ কমে এবং ভবিষ্যৎ প্রজন্মের ব্যবহারের জন্য শক্তি সংরক্ষণ করা যায়। শক্তির পুনর্ব্যবহারের উদাহরণ হলো রান্না শেষ করার পর চুলার উত্তাপ ব্যবহার করে পানি গরম করা, কারখানার গরম ধোঁয়া ব্যবহার করে পানি ফুটিয়ে বা বিদ্যুৎ উৎপাদন করা। এছাড়া গাড়ির উচ্চ গতির ফলে যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে ব্যাটারি চার্জ করে পুনরায় ব্যবহার করা, সৌরশক্তি ব্যবহার করে ব্যাটারি চার্জ দিয়ে বিভিন্ন কাজ করা। তো এভাবে চাইলে আমরা সুন্দর করে কাজগুলো করতে পারি। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই ষষ্ঠ অধ্যায়ের অনুশীলন সমাধানটি দিব। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করি। 1 নম্বরে শক্তি হলো কাজ করার ঢ্যাঁস, শক্তি হলো কাজ করার ক্ষমতা। পরবর্তীতে আছে যান্ত্রিক শক্তি হলো ঢ্যাঁস শক্তির যোগফল, যান্ত্রিক শক্তি হলো গতিশক্তি ও বিভব শক্তির যোগফল। 3 নম্বরে তাপের চলার প্রক্রিয়াই হলো তাপ সঞ্চালন। ঘ নম্বরে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালিত হয় ঢ্যাঁস পদ্ধতিতে, কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয় পরিবহন পদ্ধতিতে। এরপরে 2 নম্বরের মধ্যে শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করি। তাল পাতার তৈরি চরকি বাতাসের সাহায্যে ঘোরানোর সময় তাপ শক্তি তৈরি হয়, এটা হলো অশুদ্ধ, তাপ শক্তি তৈরি হয় না। খাবার, জ্বালানি তেল, কয়লা ইত্যাদি রাসায়নিক শক্তির উৎস, এগুলো হলো রাসায়নিক শক্তির উৎস, এটা সত্যি। পরিচালন পদ্ধতিতে তরল ও বায়বীয় মাধ্যমে তাপের সঞ্চালন হয়, এটা অশুদ্ধ। সূর্য থেকে পরিবহন পদ্ধতিতে পৃথিবীতে আলো আসে, এটা অশুদ্ধ। শক্তির পুনর্ব্যবহার করলে শক্তি সংরক্ষণ করা হয়, এটা শুদ্ধ। 3 নম্বরে যেটা আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখব। প্রথমে আছে শক্তির বিভিন্ন রূপের নাম লেখো। শক্তির বিভিন্ন রূপের নাম হলো আলোক শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, শব্দ শক্তি এবং গতিশক্তি। পরবর্তীতে 2 নম্বরে আলো সঞ্চালনের মাধ্যমে প্রয়োজন হয় না, এই বিষয়টি আমরা কিভাবে বুঝতে পারি? আলো সঞ্চালনের মাধ্যমে প্রয়োজন হয় না কিভাবে বুঝতে পারি? সূর্যের আলো মহাকাশ শূন্য, সূর্যের আলো মহাশূন্য যেখানে কোনো মাধ্যম নেই পেরিয়ে পৃথিবীতে আসে, তাই বোঝা যায় আলো সঞ্চালনের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। 3 নম্বর বৈদ্যুতিক ইস্ত্রিতে শক্তির কি রূপান্তর ঘটে? বিদ্যুৎ শক্তি এখানে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। 4 নম্বরে কিভাবে বাসায় শক্তির অপচয় কমানো যায়? কারণটি ব্যাখ্যা করো, কয়েকটি উদাহরণ দাও। অপ্রয়োজনে লাইট ফ্যান বন্ধ রাখা, গ্যাস অপচয় না করা, পানি অপচয় না করা, প্রয়োজন ছাড়া বিদ্যুৎ যন্ত্র ব্যবহার না করা, প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করা। পরবর্তীতে আমরা 4 নম্বরে যেগুলো দেখি বর্ণনামূলক প্রশ্নের উত্তর। 1 নম্বর সূর্য, শক্তির প্রধান উৎস হলো সূর্য, এই কথাটি ব্যাখ্যা করো। আগে আমি তোমাদেরকে বর্ণনামূলক ছোট থেকে দিব ধারণার জন্য, পরবর্তীতে সেম প্রশ্নের বড় আনসারটা দিব যেটা তোমরা পরীক্ষায় লিখবে। সূর্য শক্তির প্রধান উৎস ব্যাখ্যা করতে বলেছে। সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। উদ্ভিদের সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে, এই খাদ্য থেকে মানুষ প্রাণী শক্তি পায়, তাই সূর্য শক্তির প্রধান উৎস। সেম বিষয়টা যদি আমরা বড় উত্তরটা দেখি, দেখো সূর্য হলো পৃথিবীর সব শক্তির প্রধান উৎস। সূর্য থেকে আমরা আলো ও তাপ শক্তি পাই, যা আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে, এই প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলা হয়। এই খাদ্য থেকেই মানুষ ও প্রাণী শক্তি পায়। 2 নম্বর হলো এছাড়া সূর্যের তাপের কারণে বিদ্যুৎ প্রবাহ, বৃষ্টি, জলচক্র ইত্যাদি প্রাকৃতিক প্রক্রিয়া ঘটে। সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনও করা যায়। সুতরাং বলা যায় জীবজগৎ ও প্রকৃতির প্রায় সব শক্তির উৎসই সূর্য, তাই সূর্য শক্তির প্রধান উৎস বলা হয়। পরবর্তী 2 নম্বর প্রশ্নে যদি দেখি আলো সোজা পথে চলে, এই বিষয়টি পরীক্ষণের আলোকে ব্যাখ্যা করো। আগে আমরা এটা ছোট উত্তরটা দেখিনি। যখন কাগজের ছিদ্রগুলো একই সরল রেখায় থাকে তখন আলো দেখা যায়, ছিদ্রগুলো সরল রেখায় না থাকলে আলো দেখা যায় না, তাই বোঝা যায় আলো সোজা পথে চলে। সেম প্রশ্নের আমরা যদি বড় করে উত্তরটা দেখি, আলো সোজা পথে চলে, এটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আলো সোজা পথে চলে, এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি আমরা একটি সহজ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারি। পরীক্ষায় একটি জ্বলন্ত মোমবাতির সামনে 3টি শক্ত কাগজের ছিদ্র করে একই সরল রেখায় রাখা হয়।
যখন ছিদ্রগুলো একই সরলরেখায় থাকে তখন মোমবাতির আলো পরিষ্কারভাবে দেখা যায়। কিন্তু যখন কাগজগুলো ছিদ্রের একটু সরিয়ে দেওয়া হয় যখন কাগজগুলো ছিদ্র থেকে একটু সরিয়ে দেওয়া হয় অর্থাৎ সরলরেখায় না থাকে তখন আলো দেখা যায় না। এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে আলো সব সময় সোজা পথে চলাচল করে। 3 নম্বরে, বাড়িতে আমরা কোন কাজে কোন শক্তি ব্যবহার করে থাকি তা ছকে উপস্থাপন করো। আমরা যদি এটার ছোট উত্তরটা দেখি, যেমন রান্নার কাজে আমরা তাপ শক্তি ব্যবহার করি, বাতি জ্বালানোর ক্ষেত্রে বৈদ্যুতিক শক্তি, টিভি দেখার ক্ষেত্রে বৈদ্যুতিক শক্তি, ফ্যান চালানোর ক্ষেত্রে বৈদ্যুতিক শক্তি, চলাফেরার ক্ষেত্রে রাসায়নিক শক্তি বা খাদ্য থেকে আসে এই শক্তি ব্যবহার করি। সেম প্রশ্নের যদি আমরা বড় আনসারটা দেখতে চাই, আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের শক্তি ব্যবহার করে থাকি, যেমন রান্নার কাজে তাপ শক্তি ব্যবহার করা হয়, গ্যাস এবং চুলা। 2 নম্বরে, বাতি জ্বালানো, টিভি দেখা, ফ্যান চালানো ইত্যাদি বৈদ্যুতিক শক্তি ব্যবহার করা হয়। এরপরে মানুষ চলাফেরা বা কাজ করার জন্য খাদ্য থেকে পাওয়া রাসায়নিক শক্তি ব্যবহার করে। এরপরে মোবাইল কম্পিউটার চালাতে বৈদ্যুতিক শক্তি লাগে। পরবর্তীতে এছাড়া বর্তমানে সৌরশক্তি অনেক ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, যেমন সোলার প্যানেল এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা। এরপরে তাই বলা যায় আমাদের বাড়ির প্রায় সব কাজেই কোনো না কোনো ধরনের শক্তি ব্যবহার হয়। তো এটা সুন্দর করে তোমরা এখান থেকে লিখে ফেলতে পারবে। পরবর্তী অধ্যায় প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।